ওকে, তাহলে আমরা শুরু করে দিই। আজকে ক্লাসের যে দুটো টপিক নিয়ে আলোচনা হবে সেটা হলো টু ওয়ে অ্যানোভা আর হলো লিনিয়ার রিগ্রেশন। ওকে, আচ্ছা, তো প্রথমে আমরা টু ওয়ে অ্যানোভা এটা নিয়ে আলোচনা করি। আমাদের ওয়ান ওয়ে অ্যানোভা, এরপরে এর প্যারামেট্রিক টেস্ট এবং নন প্যারামেট্রিক টেস্ট নিয়ে গত ক্লাসে আলোচনা করা হয়েছে। এখন আমরা দেখবো কিভাবে টু ওয়ে অ্যানোভা আমরা করতে পারি। তো ওকে, এর জন্য আমি একটা এক্সাম্পল নিয়েছি এখানে। এক্সাম্পলটা হলো যে আমরা ক্লাসের দুইটা মেথড এবং দুইটা স্টাইল নিয়ে অ্যানালাইসিস করতেছি সাপোজ। তো এখানে মেথড দুইটা হলো অনলাইন ক্লাস অথবা ফেস টু ফেস ক্লাস। আর এই দুইটা ক্লাসেরই দুই রকম স্টাইল হইতে পারে, একটা হইতে পারে রেকর্ডেড অথবা লাইভ, অর্থাৎ অনলাইন ক্লাস রেকর্ডেড হইতে পারে অথবা অনলাইন ক্লাস লাইভ হইতে পারে। এরপর ফেস টু ফেস ক্লাস রেকর্ডেড হতে পারে অথবা ফেস টু ফেস ক্লাস লাইভ হতে পারে। তো আমরা এই ধরনের যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরির মধ্যে ইন্টারাকশন নিয়ে কাজ করব। তো যখন এইরকম দুইটা মেথড এবং দুইটা স্টাইলের মধ্যে ইন্টারাকশন নিয়ে কাজ করা হয় সেক্ষেত্রে টু ওয়ে অ্যানোভা ইউজ করা হয়। তো ওকে, তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করেছি সেটা হলো যে আমরা রেকর্ডেড ক্লাস যারা করেছে তা অনলাইন হোক বা ফেস টু ফেস হোক, তো তাদের ক্লাস যারা করেছে তাদের আমি নাম্বারের একটা পরীক্ষা নিলাম, সেই পরীক্ষা থেকে তাদের নাম্বারের তার নাম্বারগুলো আমি কালেক্ট করলাম। তো সাপোজ রেকর্ডেডের মধ্যে প্রথম চারটা যে নাম্বার সেগুলো হলো রেকর্ডেড অনলাইন ক্লাসে, এর পরের যে চারটা নাম্বার সেগুলো হলো রেকর্ডেড ফেস টু ফেস ক্লাসে। এরপর একই রকম ভাবে লাইভের ক্ষেত্রে প্রথম চারটা নাম্বার সেটা হলো রেকর্ড লাইভ অনলাইন ক্লাসের কোন স্টুডেন্টের, আর পরের যে চারটা নাম্বার সেটা হলো লাইভ ফেস টু ফেস ক্লাসের স্টুডেন্টের। তো ওকে, এই হলো আমাদের দুইটা ডাটা। আমি এই দুইটা ডাটা ইনপুট করে নিলাম। এরপর আমি স্কোরের মধ্যে এই দুইটা ডাটা জমা করলাম, অর্থাৎ আমি একত্র করলাম রেকর্ডেড লাইভ ক্লাসের ডাটাগুলোকে জমা করলাম। এটা করার উদ্দেশ্য হলো আমরা একটু ডাটাগুলোকে একটু সাজিয়ে নিব অ্যানালাইসিসের জন্য। তো আমি যদি স্কোর দেখি তাহলে দেখুন এখানে টোটাল 16টা অবজারভেশন আছে, যে 16টার প্রথম 8টা হলো রেকর্ডেড, পরের 8টা অবজারভেশন হলো লাইভ। আর একই রকম ভাবে প্রথম 4টা হলো আমাদের অনলাইন, এর পরের 4টা হলো আবার রেকর্ডে সরি ফেস টু ফেস, আর পরের 4টা আবার অনলাইন, এর পরের 4টা আবার ফেস টু ফেস। ওকে, তো আমরা এই কারণে মেথডগুলোকে এইভাবে নিলাম। তো যেহেতু প্রথম 4টা হলো অনলাইন তাই আমি অনলাইন 4বার রিপিট করেছি, এর পরের 4টা যেহেতু ফেস টু ফেস তাই আমি ফেস টু ফেস 4বার রিপিট করেছি। তো এটা করে একটি ভেক্টরে জমা রাখলাম। তো এই হলো আমাদের মেথডের ভেক্টর। এরপর স্টাইল ভেক্টরের মধ্যে তো যেহেতু আমাদের এই স্কোর এই ভেক্টরের প্রথম 4টা হলো রেকর্ডেড, এর পরের 4টা হলো লাইভ, এর জন্য আমি রেকর্ডেড লাইভ এই দুইটা প্রতিটা 8বার করে রিপিট করেছি। তো এখানে একটা বিষয় একটু খেয়াল করুন, এটা আমি আগে দেখাইনি, সেটা হলো যে আমি যদি রিপিট ফাংশনের পরে রিপিট ফাংশনে যে ইউজ করি যে জিনিসটা রিপিট করতে চাই আমাদের কতবার রিপিট করতে চাই সেটা যদি বলে দেই তাহলে যা হয় এই অনলাইন এই লেখাটাই 4বার রিপিট হবে। তো দেখুন এখানে অনলাইন লেখাটা 4বার রিপিট হয়েছে। কিন্তু এমন যদি হয় যে আমার রেকর্ডেড লাইভ একটা ভেক্টর, এই ভেক্টর প্রতিটা উপাদানকে আমার 8বার করে রিপিট করতে হবে, তখন আমাদের রিপিট ফাংশনটা একটু অন্যভাবে ইউজ করতে হবে। তখন আমাদের বলে দিতে হবে ইজ ইকুয়াল টু 8, অর্থাৎ এটা বলে দিলে কি হবে আমাদের এই ভেক্টরে যতগুলো আইটেম আছে প্রতিটা আইটেম 8বার করে রিপিট হবে। তো এটা করে কি সুবিধাটা হলো আমাকে এই রিপিট ফাংশন বারবার লিখতে হচ্ছে না। তার মানে আমি যদি রেকর্ড লাইভ আমি যদি দুইটা আলাদা আলাদা করে লিখতাম, প্রথমে রিপিট রেকর্ড 8বার কমা দিয়ে আবার রিপিট লাইভ 8বার, সেটা করলে হতো, কিন্তু একটু ওই লেখাকে কমিয়ে আনা যায় সহজেই এভাবে। যাই হোক, আমি যদি এটা এক্সিকিউট করি তাহলে দেখুন প্রতিটা আইটেম 8বার করে রিপিট হয়ে গেছে, রেকর্ডেড 8বার রিপিট হলো, লাইভ 8বার রিপিট হলো। এরপর আমি এই ভেক্টরগুলো নিয়ে স্টাইল মেথড এরপরে স্কোর এই তিনটা ভেক্টরগুলো নিয়ে একটি ফ্রেম তৈরি করেছি, আমি নাম দিয়েছি ক্লাস ফ্রেম, অর্থাৎ ক্লাসের স্কোরগুলো ফ্রেম, একটা ডাটা ফ্রেম। তো আমরা একটা ডাটা ফ্রেম তৈরি করেছি, এর মধ্যে স্টাইল কলামে স্টাইলের ভ্যালুগুলো, পর মেথড নামে কলামে মেথডের ভ্যালুগুলো এবং স্কোর নামে কলামে স্কোরের ভ্যালুগুলো জমা করা হয়েছে।
আমরা যদি ক্লাস ফ্রেমটা দেখি তাহলে এটা হলো আমাদের এই ক্লাস ফ্রেম তৈরি করা হলো। তো যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে প্রথম চারটা সেটা হলো রেকর্ডেড অনলাইন, পরের চারটা সেটা হলো রেকর্ডেড ফেস টু ফেস, পরের চারটা লাইভ অনলাইন এবং শেষের চারটা হলো লাইভ ফেস টু ফেস। তো এইভাবে আমরা আমাদের ডাটা ফ্রেমটা সাজিয়ে নিলাম। ওকে, তো এই পর্যন্ত কিন্তু আমাদের নতুন কোনো আলোচনা ছিল না, যা ছিল আমাদের আগের ক্লাসের যে টপিকগুলো শিখেছি সেগুলো নিয়ে এই কাজটা করা হলো। এখানে কিন্তু নতুন কোনো ফাংশনও আমি অ্যাড করিনি বা নতুন কোনো টেকনিকও এখানে অ্যাড করা হয়নি। ওকে, এখন আমরা যে অ্যানালাইসিসটা করব সেটা হলো আমরা জানতে চাই যে স্টাইল মেথড যে ইন্টারঅ্যাকশন এর ফলে আমাদের স্কোরের মধ্যে কোনো সিগনিফিক্যান্ট ইফেক্ট পড়ে কিনা। অর্থাৎ আমি যদি স্টাইল মেথড দুইটাই একসাথে যদি চেঞ্জ করি, অর্থাৎ রেকর্ডেড অনলাইন এটা হলো একটা স্টাইল মেথড ইন্টারঅ্যাকশন, এর জন্য আমি একরকম স্কোর পেয়েছি। এরপর রেকর্ডেড ফেস টু ফেস এটা একরকম ইন্টারঅ্যাকশন, এর জন্য আমি কিছু স্কোর পেয়েছি। তো এরকম যে ইন্টারঅ্যাকশনগুলো, এই ইন্টারঅ্যাকশনগুলো চেঞ্জ হওয়ার কারণে আমাদের স্কোরে কোনো ইফেক্ট পড়তেছে কিনা বা স্কোর আমাদের সিগনিফিক্যান্টলি চেঞ্জ হচ্ছে কিনা, এটা আমি যাচাই করতে চাই। তো খেয়াল করে দেখুন ওয়ান ওয়ে এবং টু ওয়ের মধ্যে পার্থক্যটা কি। যখন ওয়ান ওয়ে নিয়ে আলোচনা করেছিলাম তখন কিন্তু আমরা বলেছিলাম জাস্ট একটা ইফেক্ট নিয়ে আলোচনা করেছিলাম, আমরা কিন্তু এই এরকম একাধিক ইফেক্ট ইন্টারঅ্যাকশন নিয়ে কাজ করিনি, আমরা জাস্ট একটা ক্যাটাগরি নিয়ে কাজ করেছিলাম। কিন্তু এখানে আমাদের ক্যাটাগরি সংখ্যা হলো দুইটা, তো এর জন্য আমাকে টু ওয়ে অ্যানোভা ইউজ করতে হবে। তো ওকে, তো টু ওয়ে অ্যানোভা করার জন্য যে টেকনিকটা সেটা হলো আমাদের এ ও বি ফাংশন ইউজ করতে হয়। এটা একটু অন্যরকম, সেটা হলো আমাদের গত ক্লাসে দেখেছি যে ওয়ান ওয়ে অ্যানোভার জন্য অ্যানোভা নামে সরাসরি ফাংশন আছে, কিন্তু টু ওয়ে অ্যানোভার জন্য একটু ভিন্ন নিয়ম, সেটা হলো এ ও বি ফাংশন এখানে ডিফাইন করা হয়েছে টু ওয়ে অ্যানোভা করার জন্য। ওকে, তো এটা যেভাবে করতে হবে, প্রথমে স্কোর ডাটা অর্থাৎ স্কোর কলাম তার সাথে ইন্টারাকশন করতেছি, অর্থাৎ ডিফারেন্স বাই বা ডিভাইডেড বাই এভাবে মনে রাখতে পারেন। মেথড, এরপরে প্রোডাক্ট সাইন বা গুণ চিহ্ন যেটা স্টাইল, অর্থাৎ আমি মেথড এবং স্টাইলে ইন্টারাকশন নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। এবং এই ডাটাগুলো এই স্কোর মেথড স্টাইল এরা কিন্তু কোনো ভেক্টর না, তো আমরা বলে দিব যে এই ডাটাগুলো এই ক্লাস আন্ডারস্কোর ফ্রেম এই ডাটা ফ্রেম থেকে এসেছে, তাই আমি কমা ডাটা দিয়ে সেই ডাটা ফ্রেমের নামটা বলে দেব। তো ওকে, এটা যদি টু অ্যানোভা যদি করি তাহলে আমি টু অ্যানোভা আমি একটা অবজেক্টে জমা রেখেছি টু অ্যানোভা, আমি যদি এটা ওপেন করে দেখাই তাহলে এরকম একটি রেজাল্ট দেখালো। এটা আমাদের কোনো হেল্পফুল না, এখান থেকে আমি কোনো ডিসিশন আসতে পারবো না, এই কারণে সবচেয়ে ভালো হয় সামারি ইউজ করা। সামারি দিয়ে টু অ্যানোভা যে অবজেক্টটা সেটা দিয়ে দেবো, তাহলে আমাদের যে রেজাল্টগুলো আসবে সেখান থেকে আমি ডিসিশন নিতে পারবো। তো ওকে, এখন দেখুন যে আমরা কিভাবে এই সামারি থেকে ডিসিশনগুলো নিব। তো দেখুন সামারিটা খুবই সুন্দরভাবে সাজানো আছে। প্রথমটা হলো মেথড। তো মেথড দ্বারা বোঝানো হচ্ছে যে আমি যদি জাস্ট মেথড চেঞ্জ করি, আমি স্টাইল যদি চেঞ্জ না করি, জাস্ট মেথড নিয়ে যদি আমি কাজ করতাম, অর্থাৎ যেটা ওয়ান ওয়ে অ্যানোভার কাজ ছিল, তাহলে আমাদের মেথড চেঞ্জ করার কারণে আমাদের মেথড ছিল দুইটা, সেটা হলো অনলাইন ফেস টু ফেস। তো এই দুইটা অনলাইন থেকে ফেস টু ফেস এই চেঞ্জ হওয়ার কারণে আমাদের এদের মধ্যে ইফেক্ট পড়ে কিনা সেটা আমি এই প্রবাবিলিটি ভ্যালু থেকে জানতে পারি বা পি ভ্যালু থেকে জানতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের যে নাল হাইপোথিসিস সেটা হলো নো ইফেক্ট, মানে হলো কোনো ইফেক্ট নেই, এই মেথড চেঞ্জ করার কারণে কোনো ইফেক্ট পড়বে না। আর অল্টারনেটিভ হাইপোথিসিস হলো সিগনিফিক্যান্ট ইফেক্ট, অর্থাৎ আমাদের এই মেথড চেঞ্জ করার কারণে স্কোরের মধ্যে সিগনিফিক্যান্ট ইফেক্ট দেখা গিয়েছে। তো যাই হোক, আমাদের যেহেতু মেথড চেঞ্জ করার কারণে যে প্রবাবিলিটি ভ্যালুটা দেখা যাচ্ছে এখানে অ্যানোভার টেস্টে সেটা হলো 0.05 এর চেয়ে কম। তো এখান থেকে আমরা এই ডিসিশন আসতে পারি যে আমরা যদি শুধুমাত্র মেথড চেঞ্জ করি, আমি স্টাইল যাই হোক, স্টাইল আমাদের রেকর্ডেড হোক বা লাইভ হোক, যে কোনো ক্ষেত্রেই যদি আমি জাস্ট মেথড চেঞ্জ করি তাহলে আমি সিগনিফিক্যান্ট একটি ডিফারেন্স দেখতে পাই স্কোরের মধ্যে। এরপর স্টাইলের দিকে একটু তাকিয়ে দেখুন, আমি যদি এখন মেথড যাই হোক, আমি যদি জাস্ট স্টাইল যদি চেঞ্জ করি, অর্থাৎ আমি রেকর্ডেড বা লাইভ, সেক্ষেত্রে আমি রেকর্ডেড অনলাইন হতে পারে, ফেস টু ফেস হতে পারে। তো এরকম ভাবে যদি আমি আমাদের ডাটাগুলো চেঞ্জ করি তাহলে দেখুন আমাদের যে প্রবাবিলিটি ভ্যালুটা সেটা হলো 0.25,
যেটা 0.05 এর চেয়ে অনেক বেশি, তাহলে আমরা এখান থেকে এই ডিসিশন আসতে পারি যে স্টাইল চেঞ্জ করার কারণে আমাদের সিগনিফিক্যান্টলি কোনো ডিফারেন্স হয় না আমাদের স্কোরের মধ্যে। এরপর লাস্ট যে লাইনটা সেটা হলো মূলত 2 ওয়ে অ্যানোভার কাজ, বাকি এই দুইটা লাইন 1 ওয়ে অ্যানোভার দিয়ে করা যেত। আচ্ছা, তো লাস্ট লাইনটা বলতেছে মেথড স্টাইল ইন্টারাকশন। তো দেখুন এটা বোঝানোর জন্য মেথড কোলন স্টাইল, অর্থাৎ মেথড স্টাইল ইন্টারাকশনের জন্য আমাদের কেমন চেঞ্জ হচ্ছে। তো দেখুন এই ক্ষেত্রে আমাদের পি ভ্যালুটা হলো 10⁻11, যেটা অনেক ছোট। তো আমরা এখান থেকে এই ডিসিশনে আসতে পারি যে মেথড স্টাইলে ইন্টারাকশন যদি আমি চেঞ্জ করি তাহলে আমাদের স্কোরের মধ্যে খুবই সিগনিফিক্যান্ট একটি চেঞ্জ দেখা যায়। আর এখানে আরেকটা বিষয় একটু বলে রাখি। তো দেখুন আর এর মধ্যে কোন রেজাল্টটা বেশি সিগনিফিক্যান্ট, কোন রেজাল্টটা কম সিগনিফিক্যান্ট, এটা সে স্টার মার্ক দিয়ে বুঝিয়ে দেয়। তো দেখুন আমরা দেখলাম যে মেথড স্টাইল এই ইন্টারাকশনটা বেশি সিগনিফিক্যান্ট, তাই এখানে 3 স্টার দেওয়া। এরপর মেথড যে ইন্টারাকশন মেথড চেঞ্জ করার কারণে সেটা 2 স্টার, মানে এটা সিগনিফিক্যান্ট তবে অতটা নয়। এরপর স্টাইল সেটা কোনো সিগনিফিক্যান্ট না, এই কারণে এর পাশে কোনো স্টার চিহ্ন নেই। তো সিগনিফিক্যান্ট কোডগুলো দেখুন নিচে লেখা আছে, অর্থাৎ পি ভ্যালু যদি 0 থেকে 0.001 এর মধ্যে থাকে তাহলে সে তাকে 3 স্টার দিয়ে নির্দেশ করে। ওর 0.001 থেকে 0.01 এর মধ্যে যদি থাকে তাহলে সেটাকে সে 2 স্টার দিয়ে নির্দেশ করে। এরপরে 0.01 থেকে 0.05 এর মধ্যে থাকলে সে 1 স্টার। এরপরে 0.1 এর আগে থাকলে সেটা ডট, এবং 0.1 এর বড় হয়ে গেলে সেটাকে সে ব্ল্যাঙ্ক রাখে। তো এই ছিল আমাদের 2 ওয়ে অ্যানোভা নিয়ে অ্যানালাইসিস। তো এটা বুঝতে পেরেছেন আমি যে অ্যানালাইসিসটা করলাম, বা কোনো প্রশ্ন আছে কারো এই পর্যন্ত? একটু কাইন্ডলি রেসপন্স করুন, যদি কোনো রিপিট করা দরকার হয় বা কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় একটু কাইন্ডলি বলুন আপনারা। আচ্ছা ভাই, সিগনিফিক্যান্ট এর ব্যাপারটা একটু যদি বলতেন আর কি। আচ্ছা, তো আমাদের এই অ্যানোভা টেস্টে যেটা হয় আমাদের নাল হাইপোথিসিস থাকে হলো নো ইফেক্ট, মানে হলো আমি যদি এখানে মেথড চেঞ্জ করি লাইভ থেকে ফেস টু ফেস যদি যাই, আচ্ছা আমাদের মেথড ছিল হলো হ্যাঁ অনলাইন থেকে যদি ফেস টু ফেস যদি যাই তাহলে আমাদের স্কোর যে ডাটা আছে তার মধ্যে চেঞ্জ হয় কিনা, তো আমার সিগনিফিক্যান্ট কোন চেঞ্জ হয় কিনা। তো আমি যদি নাল হাইপোথিসিস এক্ষেত্রে যদি নাল হাইপোথিসিস পক্ষে যদি আমাদের ফলাফলটা আসে তাহলে বলবো এর কোনো ইফেক্ট নেই, অর্থাৎ আমাদের মেথড চেঞ্জ করলে কোনো ইফেক্ট করতেছে না আমাদের স্কোরের মধ্যে, আমি যে মেথডই রাখি ডাজন্ট ম্যাটার। কিন্তু অল্টারনেটিভ হাইপোথিসিস হলো সেখানে সিগনিফিক্যান্ট ডিফারেন্স দেখা যাবে, অর্থাৎ আমি যদি মেথড চেঞ্জ করি একটা মেথড থেকে যদি অন্য মেথডে যাই তাহলে সেখানে স্কোরে একটি সিগনিফিক্যান্ট ইফেক্ট দেখা যাবে, অর্থাৎ আমাদের স্কোর স্টুডেন্টের যে স্কোরগুলো আছে সেগুলো চেঞ্জ হবে। তখন আমাদের অবশ্যই দুইটা নিয়ে ভাবতে হবে যে আমরা তখন অনলাইন ক্লাস নেব নাকি ফেস টু ফেস ক্লাস নেব, তো যেটা বেশি ইফেক্টিভ আমাদের সেটা নিয়েই আমাদের তখন কাজ করতে হবে। তো এটা হলো আমাদের নাল হাইপোথিসিস অল্টারনেটিভ হাইপোথিসিস। তো আমরা জানি যে আমাদের পি ভ্যালু যদি 0.05 এর চেয়ে বড় হয় তাহলে আমি নাল হাইপোথিসিস রিজেক্ট করতে পারি না, কিন্তু আমাদের পি ভ্যালু যদি 0.05 এর চেয়ে কম হয় তখন আমি নাল হাইপোথিসিস রিজেক্ট করতে পারবো এবং সেক্ষেত্রে অল্টারনেটিভ হাইপোথিসিসের পক্ষে আমাদের মতামত দিতে পারবো। তো দেখুন মেথডের ক্ষেত্রে আমাদের যে রেজাল্টটা এসেছে এটা 0.01, যেটা 0.05 এর চেয়ে কম। তাহলে আমি এখান থেকে এটা বলতে পারি যে মেথড চেঞ্জ করার কারণে আমাদের স্কোরের মধ্যে স্টুডেন্টের যে স্কোরগুলো আছে তার মধ্যে সিগনিফিক্যান্ট একটি ইফেক্ট দেখা যাচ্ছে। আর একই রকম ভাবে আমি যদি মেথড স্টাইল চেঞ্জ করি সেই ক্ষেত্রে পি ভ্যালুটা 0.05 এর চেয়ে অনেক কম, তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে আমাদের সেখানে একটি সিগনিফিক্যান্ট ইফেক্ট দেখা যাচ্ছে মেথড এবং স্টাইল চেঞ্জ করার কারণে, দুইটাই চেঞ্জ করার কারণে, এবং এইটাকে সে সিগনিফিক্যান্ট কোড দিয়ে নির্দেশ করে। যদি আমাদের পি ভ্যালুটা 0.0 থেকে 0.001 এর মধ্যে থাকে তাহলে সে এটাকে মোস্ট ইম্পর্টেন্ট বলতেছে, 3 স্টার দিয়ে বোঝাচ্ছে, অর্থাৎ সেখানে সবচেয়ে বেশি সিগনিফিক্যান্ট চেঞ্জ সেখানে হচ্ছে। এরপরে 0.001 থেকে 0.01 এর মধ্যে যখন আমাদের পি ভ্যালুটা থাকতেছে যেটা এই ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আমাদের সেটা সিগনিফিক্যান্ট তবে আগেরটার চেয়ে কম, অর্থাৎ আমাদের 3 স্টার চেয়ে একটু কম সিগনিফিক্যান্ট এখানে। আর 0.01 থেকে 0.005 এর মধ্যে থাকলে সেটা আমাদের 1 স্টার, আর 0.05 থেকে 0.1 এর মধ্যে থাকলে সেটা জাস্ট ডট, অর্থাৎ এটা তেমন সিগনিফিক্যান্স এখানে নেই।
আর 0.1 থেকে যদি 1 এর মধ্যে থাকে তাহলে সেটা কোনো সিগনিফিকেন্সই নেই। তো এটাকে মূলত এই সিগনিফিকেন্ট কোড দ্বারা বোঝানো হয়। তো আমরা এই কোডগুলো থেকে খুব সহজে আমরা ডিসিশন নিতে পারি, পি ভ্যালু দিকে না তাকিয়ে আমি ডিসিশন নিতে পারি যে এখানে মেথড স্টাইল চেঞ্জ করার কারণে স্কোরের মধ্যে খুব সিগনিফিকেন্ট একটি চেঞ্জ দেখা যাচ্ছে। তো আমরা কিছুক্ষণ পরে এই রেজাল্টটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করবো, তখন আজকে এটা ক্লিয়ার হবে। ওকে, আচ্ছা মাইশা মালিয়া, আবার কি রিপিট করতে হবে আমাকে নাকি বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। ওকে, আর কার কোনো প্রশ্ন আছে? ওকে, তো আমরা এখন যে রেজাল্টগুলো পেলাম সেগুলো একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করব। তো আমি প্রথমে একটু যে ক্লাস ফ্রেমটা আছে সেটাকে একটু চেঞ্জ করে নিলাম, সেখানে আরেকটি কলাম অ্যাড করে নিয়েছি। তো আমরা জানি কলাম অ্যাড করার জন্য সি বাইন্ড ইউজ করতে হয়, এবং সেই কলামের নাম হলো মিক্সড নামে একটি কলাম। এবং এই কলামে জাস্ট আমি এই স্টাইল এবং মেথড এই দুটোকে একত্র করে আমি লিখেছি, বাড়তি কিছুই না। এটা আপনি দেখলে বুঝতে পারবেন যে এটা আমাদের বাড়তি কোনো সিগনিফিকেন্ট না, জাস্ট আমি স্টাইল মেথড এই দুটোকে একত্র করে আমি মিক্সডের মধ্যে রেখেছি। ওকে, আচ্ছা মাইনুল ইসলাম, সিগনিফিকেন্ট কোডটা আবার বললে ভালো হতো। আচ্ছা আমি তাহলে আবার বলতেছি। তো এখানে সিগনিফিকেন্ট কোডটা যা নির্দেশ করে সেটা হলো আমাদের যে এখানে যে মেথডগুলো আছে, জাস্ট মেথড স্টাইল, এরপর মেথড স্টাইল, তো এরকম চেঞ্জ হওয়ার কারণে আমাদের ডাটার মধ্যে সিগনিফিকেন্টলি চেঞ্জ হয় কিনা, তো এটাকে সে সিগনিফিকেন্ট কোড দ্বারা বোঝাচ্ছে। তো 3 স্টার দ্বারা বোঝাচ্ছে যে মেথড স্টাইল দুইটাই যদি আমি চেঞ্জ করি তাহলে আমাদের যে ডাটা আছে, যে স্কোরগুলো আছে, সেগুলোর মধ্যে একটি সিগনিফিকেন্ট চেঞ্জ দেখা যায়, মানে কি এটি খুবই সিগনিফিকেন্ট একটি চেঞ্জ, এটাকে সে 3 স্টার দিয়ে বোঝাচ্ছে। এরপর 2 স্টার দিয়ে বোঝাচ্ছে যে মেথড আমি যদি এটা চেঞ্জ করি তাহলে সেখানে একটি সিগনিফিকেন্ট চেঞ্জ দেখা যায়, তবে সেটা সিগনিফিকেন্স আগেরটার চেয়ে কম, 3 স্টার চেয়ে এটা সিগনিফিকেন্স কম। এই কারণে দেখুন এর পি ভ্যালুটা আগের পি ভ্যালুর চেয়ে একটু বড়। তো এই ক্ষেত্রে পি ভ্যালু যত ছোট হবে সেটা তত বেশি সিগনিফিকেন্ট, পি ভ্যালু যত বেশি বড় হবে সেটা তত কম সিগনিফিকেন্ট, এটা মাথায় রাখলেই হবে। তো দেখুন আমাদের এখানে পি ভ্যালুটা সবচেয়ে ছোট, তাই এর সিগনিফিকেন্স সবচেয়ে বেশি, সিগনিফিকেন্স সবচেয়ে বেশি। এরপরে এখানে পি ভ্যালুটা তার চেয়ে একটু বড়, তাই এর সিগনিফিকেন্সটা এইটার চেয়ে আরেকটু কম। আর এর পি ভ্যালুটা অনেক বড়, যে কারণে এর কোনো সিগনিফিকেন্স আমাদের নেই। অর্থাৎ স্কোরের মধ্যে স্টুডেন্টের যে স্কোরগুলো আছে, যে মার্কসগুলো আছে, তার মধ্যে এই স্টাইল চেঞ্জ করার কারণে কোনো ইফেক্ট করতেছে না, কিন্তু মেথড চেঞ্জ করার কারণে সেখানে চেঞ্জ হচ্ছে বা ইফেক্ট করতেছে। আর মেথড স্টাইলে ইন্টারাকশন চেঞ্জ করার কারণে সেখানে একটি ইফেক্ট করতেছে। তো এটাকে মূলত এই সিগনিফিকেন্ট কোড দ্বারা বোঝানো হচ্ছে। মাইনুল ইসলাম ধরতে পেরেছেন? আচ্ছা আমি এটাকে একটু ভিজুয়ালাইজ করি, তাহলে আশা করি আর একটু ক্লিয়ার হবে, আর একটু ধরতে সুবিধা হবে রেজাল্টটাকে। এখন আমরা যে নতুন ফ্রেমটা তৈরি করলাম, ডাটা ফ্রেমটা তৈরি করলাম, তো সেখানে আমি একটু টি অ্যাপ্লাই ইউজ করি। তো টি অ্যাপ্লাই এর কাজ আমরা দেখেছি যে টি অ্যাপ্লাই হলো কোনো একটা নির্দিষ্ট ভেক্টরকে একটি ফ্যাক্টর অনুযায়ী ভাগ করবে এবং প্রতিটা ফ্যাক্টরের জন্য সে একটি নির্দিষ্ট ফাংশন অ্যাপ্লাই করে দেখাবে। এখন আমি যে কাজটা করতেছি যে এখানে যে স্কোর যে ভেক্টরটা আছে, স্কোরের যে ডাটাগুলো আছে, এই কলামের যে ডাটাগুলো আছে, এই কলামের ডাটাগুলোকে আমি প্রথমে মেথড অনুযায়ী ভাগ করতেছি। তো আমাদের মেথড দুইটা আছে, অনলাইনে 8টা অবজারভেশন, আর হলো ফেস টু ফেসে 8টা অবজারভেশন। এবং প্রতিটা মেথডের জন্য আমি মিন গড় বের করব। এটা যদি করে দেখি তাহলে দেখুন যে ফেস টু ফেস ক্লাসের গড় স্কোর হলো 48.87, আর অনলাইন ক্লাসের স্টুডেন্টদের গড় স্কোর হলো 41.750। তো এই দুটো গড় মান কিন্তু সিগনিফিকেন্টলি ডিফারেন্ট। 48 স্কোর এবং 41 স্কোর, এই দুটো কিন্তু সিগনিফিকেন্টলি ডিফারেন্ট। তো আমাদের কিন্তু রেজাল্টও সেটা পেয়েছিলাম, খেয়াল করে দেখুন। তো আমাদের রেজাল্টে দেখুন দেখাচ্ছিল যে মেথড চেঞ্জ হওয়ার কারণে সেখানে একটি সিগনিফিকেন্ট চেঞ্জ হচ্ছে। আমাদের পি ভ্যালুটা কিন্তু 0.05 এর চেয়ে কম ছিল, যেটা আমি তাদের গড় মান বের করে দেখতে পারতেছি যে তাদের গড় মান একটি সিগনিফিকেন্ট চেঞ্জ দেখা যায় যদি আমি মেথড চেঞ্জ করি। যদি আমি ফেস টু ফেস মেথড ইউজ করি তাহলে আমাদের স্কোর বেশি আসতেছে স্টুডেন্টদের, আমি যদি অনলাইন ক্লাস ইউজ করি তাহলে স্টুডেন্টদের স্কোর কম আসতেছে। তো এখন দেখা যাক স্টাইল চেঞ্জ করলে কি হয়। একই রকম ভাবে আমি এখানে স্টাইল দিয়ে দিয়েছি ফ্যাক্টর হিসেবে। তো দেখুন স্টাইল চেঞ্জ হওয়ার কারণে
লাইভের ক্ষেত্রে 46, রেকর্ডের ক্ষেত্রে 44। কিন্তু দেখুন এটা কিন্তু তেমন ডিফারেন্স না, 46 44 প্রায় কাছাকাছি বলা চলে এই দুটা রেজাল্টকে। তো আমি কিন্তু বলতে পারি না যে এখানে লাইভ থেকে রেকর্ডেড যাওয়ার কারণে আমাদের খুব বেশি লাভ হচ্ছে। এখানে স্টুডেন্টের স্কোর কিন্তু খুব বেশি চেঞ্জ এখানে হচ্ছে না। তো এটাই আমরা দেখতে পাচ্ছি যে লাইভ রেকর্ড, অর্থাৎ আমি যদি স্টাইল চেঞ্জ করি তাহলে আমাদের তেমন সিগনিফিকেন্ট চেঞ্জ এখানে হচ্ছে না। তো এই কারণে দেখুন আমাদের জাস্ট স্টাইল চেঞ্জ করার কারণে যে রেজাল্টটা পেয়েছিলাম সেখানে পি ভ্যালুটা 0.05 এর চেয়ে বড় ছিল। অর্থাৎ সে আমাকে বলতেছে যে আমাদের স্টাইল চেঞ্জ করার কারণে স্টুডেন্টের স্কোরে তেমন কোনো ইফেক্ট পড়তেছে না, যেটা আমরা গড় মান বের করেও বুঝতে পারতেছি। তো এরপর আমরা আরেকটা কাজ করবো, সেটা হলো আমাদের এই স্কোরকে এই মিক্সড যে কলামটা আছে সেই অনুযায়ী ভাগ করবো, অর্থাৎ রেকর্ডেড অনলাইন ও রেকর্ডেড ফেস টু ফেস, এর প্রতিটা ডাটা ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে প্রতিটা ক্যাটাগরির জন্য গড় মান বের করবো। তো এটা যদি করে দেখি তাহলে খেয়াল করে দেখুন, আমি যদি লাইভ ফেস টু ফেস ক্লাস যাদের নিয়েছি তাদের স্কোর পেয়েছি এভারেজে 68। আমি যাদের লাইভ অনলাইন ক্লাস নিয়েছি তাদের ক্ষেত্রে স্কোর পেয়েছি মাত্র 24। আমি যাদের ফেস টু ফেস ক্লাস যাদের রেকর্ডেডটা দিয়েছি তাদের স্কোর হলো মাত্র 29। আর আমি অনলাইন রেকর্ডেড ক্লাস যাদের দিয়েছি তাদের হলো 59। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, এখানে যে ডাটাগুলো নেওয়া হয়েছে এটা বাস্তবতার সাথে নাও মিলতে পারে, জাস্ট হাইপোথেটিক্যাল ডাটা নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে জাস্ট বোঝানোর জন্য। তো এটা বাস্তবতার রেজাল্টের সাথে এটা নাও মিলতে পারে। তো ওকে, তো খেয়াল করে দেখুন যেখানে যে বিষয়টা আমি পয়েন্ট আউট করতে চাচ্ছি যে আমাদের যদি এই মেথড স্টাইল ইন্টারাকশন যদি চেঞ্জ করি, লাইভ ফেস টু ফেস, লাইভ অনলাইন, রেকর্ড ফেস টু ফেস, রেকর্ড অনলাইন, তাহলে কিন্তু আমাদের যে স্কোর তাদের মধ্যে কিন্তু সিগনিফিকেন্টলি ডিফারেন্ট রেজাল্ট দেখা যাচ্ছে। প্রথমে জাস্ট 68 এবং লাইভ অনলাইন হলো মাত্র 24, যেটা কিন্তু অনেক ডিফারেন্ট একটা স্কোর। একই রকম ভাবে রেকর্ডেড অনলাইন, রেকর্ডেড ফেস টু ফেস, তো এখানে দেখুন ডাটাগুলোর মধ্যে কিন্তু একটি সিগনিফিকেন্ট ডিফারেন্স এখানে দেখা যাচ্ছে। এবং এটা কিন্তু আগের যে দুটো ইফেক্ট ছিল, মেথডের যে ইফেক্টটা ছিল তার চেয়ে কিন্তু অনেক বেশি ডিফারেন্স এখানে দেখা যাচ্ছে। তো এই কারণে আমাদের রেজাল্ট পেয়েছিলাম সিগনিফিকেন্ট ভ্যালুটা অনেক, মানে পি ভ্যালুটা অনেক কম পেয়েছিলাম, যে কারণে সেটাকে সে 3 স্টার দিয়ে বুঝিয়েছে। অর্থাৎ আমি মেথড স্টাইল এই দুটো ইন্টারাকশন যদি চেঞ্জ করি তাহলে আমাদের ডাটার মধ্যে খুবই সিগনিফিকেন্ট একটি চেঞ্জ দেখা যাচ্ছে। তো এখন বুঝতে পেরেছেন আর ক্লিয়ারলি আগের রেজাল্ট, আগের যে আমাদের 2 ANOVA রেজাল্টটা, সেটা একটু ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আপনারা? এখন প্রশ্ন আছে কারো? ওকে, ধন্যবাদ। এরপর আমরা এটাকে একটু ভিজুয়ালাইজ করতে পারি বিভিন্ন রকম প্লট এঁকে। সাপোজ আমি যদি বার প্লট আঁকি, তাহলে বার প্লটের ক্ষেত্রেও দেখুন যে আমাদের লাইভ ফেস টু ফেসের হাইট বেশি, অর্থাৎ এর গড় মানটা সবচেয়ে বড়, রেকর্ডেড অনলাইন তার চেয়ে কম, এরপরে সবচেয়ে কম হলো লাইভ অনলাইন ক্লাসের স্কোর। আর এই ইন্টারাকশনটা সবচেয়ে ভালো বোঝা যায় ইন্টারাকশন প্লটের মাধ্যমে। তো আমরা দেখবো যে কিভাবে ইন্টারাকশন প্লট আঁকতে হয়, এটা এই প্লটটা আমি আগে দেখাইনি। এর জন্য জাস্ট ইন্টারাকশন ডট প্লট, এরপরে প্রথমে বলে দিতে হবে যেই দুইটা ফ্যাক্টরের মধ্যে আমি ইন্টারাকশন ঘটাতে চাই, স্টাইল এবং মেথড, এই দুইটার মধ্যে আমি ইন্টারাকশন ঘটাতে চাই, তাই আমি প্রথমে এই দুইটা ফ্যাক্টরকে আমি এখানে ইনপুট দিয়েছি। তো কমা দিয়ে আমি কোন ডাটার ভিত্তিতে আমি এই ইন্টারাকশনটা করব সেই ডাটা বা সেই ভেক্টরকে আমি বলে দিব। তো এইভাবে আমি যদি এই তিনটা ডাটা যদি ইন্টারাকশন প্লটে ইনপুট দিয়ে দেই তাহলে দেখুন এই প্লট দিয়ে আমি ইজিলি বুঝতে পারবো যে কেমন ডিফারেন্স এখানে হচ্ছে। আচ্ছা, আমি এটা জুম করে রাখি। তো খেয়াল করে দেখুন যে এখানে যে সলিড লাইন সেটা হলো অনলাইন ক্লাসের জন্য, এরপর যেটা ড্যাশ লাইন যেটা সেটা হলো আমাদের ফেস টু ফেস ক্লাসের জন্য। তো আমি যদি লাইভ থেকে রেকর্ডেডের দিকে যাই, তো অনলাইন ক্লাসের ক্ষেত্রে লাইভ থেকে রেকর্ডেডের দিকে গেলে আমাদের স্কোর বৃদ্ধি পাচ্ছে, কিন্তু ফেস টু ফেস ক্লাসের ক্ষেত্রে যদি আমি লাইভ থেকে রেকর্ডেডের দিকে যাই তাহলে আমাদের স্কোরটা কমে আসতেছে। তো এটাই মূলত খুব সহজে আমি এই ইন্টারাকশন প্লট থেকে ভিজুয়ালাইজ করতে পারতেছি। তো ওকে, ইন্টারাকশন প্লটটা বুঝতে পেরেছেন এটা কিভাবে এটি আমাদের রেজাল্টকে রিপ্রেজেন্ট করলো?
ইন্টারেকশন প্লটটা ক্লিয়ার হয়েছে সবার? ওকে, আচ্ছা কাইন্ডলি সবাই একটু রেসপন্স করবেন, তাহলে আমাদের পরবর্তীতে এগোতে সুবিধা হবে। যদি কোথাও রিপিট করা দরকার হয় আপনারা বলবেন। তো ওকে, তো আমাদের এই ছিল 2 অ্যানোভার কাজ, আমাদের অ্যানোভা এই পর্যন্তই। তো অ্যানোভা রিলেটেড যদি কোনো কিছু জানার থাকে আপনারা বলতে পারেন, আমি এরপরে লিনিয়ার রিগ্রেশনে চলে যাব। অ্যানোভা নিয়ে আমাদের আলোচনা এই পর্যন্তই। তো ওকে, আমি তাহলে কন্টিনিউ করতেছি। আমি তাহলে এখন লিনিয়ার রিগ্রেশন নিয়ে আলোচনা করি। তো আমি লিনিয়ার রিগ্রেশনে যে উদাহরণগুলো দিয়েছি তার জন্য কি ডাটা সেট আমরা আগে পরিচিত হয়েছি, আইরিশ ডাটা সেট। তো আমি আইরিশের পুরো ডাটা সেট নিয়ে কাজ করবো না, আমি জাস্ট একটা স্পিসিস নিয়ে কাজ করবো। আমি জাস্ট সাপোজ আমি সেটোসা নিয়ে কাজ করবো। আমি এখানে ভার্সিকাল আর ভার্জিনিকা তাদের নিয়ে এখানে কাজ করতেছি না, আমি জাস্ট একটা নিউজ স্পিসিস নিয়ে কাজ করতে চাচ্ছি এখানে। তো এই কারণে আমি এই আইরিশ ডাটা ফ্রেম থেকে সেটোসা যে অবজারভেশনগুলো আছে সেগুলো আলাদা করে নিলাম। এখানে জাস্ট সেটোসা অবজারভেশনগুলো রাখা আছে। সেটোসা সেপাল লেন্থ, সেপাল ওয়াইড, পেটাল লেন্থ, পেটাল ওয়াইড। তো ওকে, এখন আমি এই সেটোসা ডাটা ফ্রেম নিয়ে কাজ করব। তো ওকে, তো প্রথমে যে কাজটা করব সেটা হলো আমাদের সিম্পল লিনিয়ার রিগ্রেশন। তো আমরা জানি যে সিম্পল লিনিয়ার রিগ্রেশন মানে হলো আমাদের দুইটা ভেরিয়েবল থাকবে, একটা হলো ডিপেন্ডেন্ট যেটাকে বলা হয় রেসপন্স ভেরিয়েবল, আর একটা হবে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটাকে বলা হয় প্রেডিক্টর ভেরিয়েবল। তো আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা প্রেডিক্টর ভেরিয়েবলকে এক্স দ্বারা নির্দেশ করা হয়, আর রেসপন্স ভেরিয়েবল বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমাদের ওয়াই দ্বারা নির্দেশ করা হয়। এখন আমি এক্স এবং ওয়াই এর মধ্যে, অর্থাৎ আমি ওয়াই কে একটি লাইনের মধ্যে রিপ্রেজেন্ট করব, যে লাইনের ইকুয়েশনটা হবে হলো এক্স এর উপর ডিপেন্ডেন্ট। এবং আমি এখানে কিছু ইন্টারসেপ্ট এবং কিছু স্লোপ ভ্যালু আছে যেগুলো আমি এই লিনিয়ার মডেল থেকে জানতে পারবো। তো ওকে, আমি যদি এরকম একটা ইকুয়েশন দাঁড় করাতে পারি, অর্থাৎ আমি রেসপন্স ভেরিয়েবল এবং প্রেডিক্টর ভেরিয়েবলের মধ্যে এই ধরনের একটি সম্পর্ক যদি দাঁড় করাতে পারি, তখন আমাদের এই প্রেডিক্টর ভেরিয়েবলে ভিন্ন ভিন্ন ভ্যালুর জন্য আমি রেসপন্স ভেরিয়েবলে ভিন্ন ভিন্ন ভ্যালু আমি বের করতে পারবো বা ক্যালকুলেট করতে পারবো। তো এটাই মূলত আমাদের লিনিয়ার রিগ্রেশনের কাজ। তো ওকে, তো আমি এখানে একটি প্রথমে লিনিয়ার মডেল তৈরি করেছি। সেটা হলো আমি আচ্ছা একটা খেয়াল করে দেখুন যে লিনিয়ার মডেল প্রথমে আমাদের দিতে হবে রেসপন্স ভেরিয়েবল, এরপরে দিতে হবে আমাদের প্রেডিক্টর ভেরিয়েবল, অর্থাৎ ওয়াই টিলডা এক্স, এইভাবে আমাকে লিখতে হবে। তো আমি এখানে রেসপন্স ভেরিয়েবল বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে নিয়েছি সেপাল লেন্থকে, সেটোসা সেপাল লেন্থকে, আর আমি প্রেডিক্টর ভেরিয়েবল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে নিয়েছি পেটাল ওয়াইড লেন্থকে। অর্থাৎ আমি সেপাল লেন্থ আর হলো পেটাল লেন্থ, ফুলের যে সেপাল লেন্থ আছে পেটাল লেন্থ আছে তাদের মধ্যে একটি সম্পর্ক দাঁড় করাতে চাচ্ছি। তো আমি যদি জাস্ট এলএম দিয়ে সেটা ইউজ করি তাহলে সে আমাকে ইন্টারসেপ্ট এবং স্লোপ ভ্যালুটা বলে দেবে। তো আমাদের কিন্তু দেখুন ইকুয়েশনে এই দুইটাই দরকার। বি নট সেটা হলো আমাদের ইন্টারসেপ্ট ভ্যালু যেটা হলো 4.2132, আর বি ওয়ান সেটা হলো আমাদের স্লোপ ভ্যালু যেটা হলো 0.5423। তো এটা হলো মূলত আমাদের সেপাল লেন্থ এবং পেটাল লেন্থকে যদি আমি একটি লিনিয়ার মডেল হিসেবে দাঁড় করাই তাহলে আমি এই ধরনের রিলেশন পাবো। তো এটাকে অনেক কিছু বলা হয়, এই লিনিয়ার মডেল থেকে যে লাইনটা আঁকা হবে সেটাকে রিগ্রেশন লাইনও বলা হয় বা লাইন অফ ডেসক্রিটও বলা হয়। আচ্ছা, তো যাই হোক, তো আমি এখানে যে কাজটা করেছি সেটা হলো আমাদের পরবর্তীতে দেখা যাবে যে আমাদের এই সেটোসা ডলার সাইন সেপাল লেন্থ, এরপর সেটোসা ডলার সাইন পেটাল লেন্থ, আমাকে এই সেটোসা লেখাটা বারবার লিখতে হচ্ছে, অর্থাৎ আমাকে এই ডাটা সেটটা বারবার বলে দিতে হচ্ছে। তো এটা যদি বারবার বলে না দেই তাহলে কিছুক্ষণ আগে যে টেকনিকটা দেখলাম সেটা ফলো করা যায় এখানে লিনিয়ার মডেলের ফাংশনের ক্ষেত্রে। প্রথমে জাস্ট আমাদের কলামের নামগুলো বলে দিতে হবে, সেপাল লেন্থ আর হলো পেটাল লেন্থ, এই দুটো কলামের নাম। তারপর কমা দিয়ে এই কলাম দুটো কোন ডাটা সেটে আছে সেটা ডাটা ইজিক্যাল টু সেই ডাটা সেটের নাম দিয়ে দিলেই হয়ে যাবে। তো ডাটা ইজিক্যাল টু সেটোসা দিয়ে দিয়েছি, মানে হলো আমি এখানে সেপাল লেন্থ এবং পেটাল লেন্থ এই দুইটা ডাটার মধ্যে লিনিয়ার মডেল দাঁড় করাবো, এবং এই দুটো যে নাম, এই দুটো কলাম বা এই দুটো ভেক্টর যে নামগুলো সেগুলো নেওয়া হয়েছে সেটোসা ডাটা সেট থেকে। তো এই কারণে ডাটা ইজিক্যাল টু সেটোসা। তো এটা দিলে একই ক্লাস কাজ হবে এবং আমাদের লেখাটা অনেক কমে আসলো, আমাদের সেটোসা বারবার লিখতে হলো না।
দেখুন এক্ষেত্রে আমাদের রেজাল্ট একই, কোনো ডিফারেন্ট হবে না। ওকে, আমি যদি এটাকে প্লট করে দেখতে পারি, আমি একটি স্কেটার প্লট আঁকলাম পেটাল লেন্থ এবং সেপাল লেন্থের, এরপর আমি সেখানে এই লাইনেকে একটি রিগ্রেশন লাইন আঁকতে পারি। তো আমরা এগুলো প্লট আঁকার যে ক্লাসগুলো সেখানেই দেখেছিলাম। তো এটা ছিল মূলত আমাদের সিম্পল লিনিয়ার রিগ্রেশন। তো আশা করি এটা বুঝতে কারো সমস্যা হওয়ার কথা না, এটা একদম সিম্পল। এখন আমরা আসি মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। তো সাপোজ আমাদের এমন মনে হলো যে সেটুসার যে ডাটাগুলো আছে এখান থেকে আমার এমন ধারণা হলো বা এমন আমি গেস করতেছি যে সেটুসার যে সেপাল লেন্থটা সেটা জাস্ট পেটাল লেন্থের উপর নির্ভরশীল না, সেটা পেটাল লেন্থ এবং পেটাল ওয়াইডের উপর নির্ভরশীল। সাপোজ এই ধরনের আমার একটি ধারণা হলো। তো এই ক্ষেত্রে আমি একটি লিনিয়ার মডেল এভাবে দাঁড় করাতে পারি, যেখানে আমাদের একটি হলো রেসপন্স ভেরিয়েবল এবং প্রেডিক্টর ভেরিয়েবল আমাদের একাধিক, অর্থাৎ আমাদের একাধিক ডাটার উপর রেসপন্স ভেরিয়েবলটা ডিপেন্ড করবে। সেই ক্ষেত্রে আমি একাধিক যে ডাটাগুলো আছে সেগুলোকে জাস্ট প্লাস দিয়ে লিখে দিলেই হয়ে যাবে, তাহলে আমাদের মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন হয়ে গেল। লিনিয়ার মডেল, এরপরে আমাদের সেপাল লেন্থ টিল্ডা সাইন দিয়ে, প্রথমে পেটাল লেন্থ প্লাস দিয়ে পেটাল ওয়াইড, এরপর ডাটা দিয়ে সেই ডাটা সেটের নাম। তো এটা যদি করি তাহলে সে আমাকে লিনিয়ার মডেল দিবে, যেখানে ইন্টারসেপ্ট ভ্যালু সেটা হলো আমাদের বি নট ভ্যালু, এরপরে x1 প্রথম যে আমাদের ভেরিয়েবল ছিল পেটাল লেন্থ তার কোএফিসিয়েন্ট ভ্যালু হলো x1, এর পরের যে প্রেডিক্টর ভেরিয়েবল সেটা হলো x2 বা আমাদের এই ক্ষেত্রে হলো পেটাল ওয়াইড, তার কোএফিসিয়েন্ট ভ্যালু হলো 0.71, অর্থাৎ এটা হলো আমাদের b2 এর ভ্যালু। তো এইভাবে আমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন করতে পারি। একই রকম ভাবে আমি আর একটি করেছি, যে আমি সাপোজ এখানে আমি জানতে চাচ্ছি যে সেপাল লেন্থটা এই পরের তিনটার উপরে নির্ভরশীল, সেপাল ওয়াইড, পেটাল লেন্থ, পেটাল ওয়াইড। এখানে আমি দিয়েছি পেটাল ওয়াইড প্লাস পেটাল লেন্থ প্লাস পেটাল ওয়াইড প্লাস সেপাল ওয়াইড। আমি তিনটা ডাটার সাথে আমি সেপাল লেন্থের লিনিয়ার যে মডেলটা সেটা আমি চাচ্ছি। তাহলে এভাবে আমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন করতে পারি। তো এবার লিনিয়ার মডেল দাঁড় করানো নিয়ে কোন প্রশ্ন আছে কারো? লিনিয়ার মডেল তৈরি করা নিয়ে বা কোথাও কারো বুঝতে সমস্যা হলে একটু কাইন্ডলি প্রশ্ন করুন বা রেসপন্স করুন, বুঝতে পারলে বলুন। আচ্ছা হ্যাঁ, আমি রেজাল্ট ইন্টারপ্রেট করব, এরপর আর অ্যানালাইসিসের কাজ আমি করব। ওকে, এখন আমি একটু ভিজুয়ালাইজের চেষ্টা করি। তো আমি প্রথমে যেটা সিম্পল লিনিয়ার রিগ্রেশন যেটা ছিল সেটা আমরা এখানে ভিজুয়ালাইজ করে দেখলাম, যে আমাদের এই পেটাল লেন্থ এবং সেপাল লেন্থকে আমি এই লাইন দ্বারা আমি রিপ্রেজেন্ট করতে পারি, যেখানে আমি পেটাল লেন্থে ভিন্ন ভিন্ন ভ্যালুর জন্য আমি সেপাল লেন্থে ভিন্ন ভিন্ন ভ্যালু পাবো। এখানে যদি অনেক ডেভিয়েশন আছে, তো এই মডেলটা আমাদের নেওয়া ঠিক হবে কিনা এটা আমাদের পরে আলোচনা করব। তো ওকে, তো যখন আমাদের ভ্যারিয়েবল দুইটা হয়ে যাবে, তো দেখুন আমাদের M2 মডেলে পেটাল লেন্থ আর হলো পেটাল ওয়াইড দুইটা ভ্যারিয়েবল হয়ে গেছে। তো আমি এটাকে যদি আমি, আচ্ছা আমাদের আরো 1 মিনিটের কম সময় আছে, তো কোনো সময় যদি ডিসকানেক্ট হয়ে যায় কাইন্ডলি একটু পরে সেশনে জয়েন করবেন। তো আমি যদি এখন পেটাল লেন্থ এবং পেটাল ওয়াইড এই দুইটা ডাটা নিয়ে যেহেতু কাজ করতেছি, তো সেহেতু আমরা বুঝতে পারতেছি যে আমাদের 3D স্পেস লাগবে। আমাদের এই 2D স্পেসে আমি এই লিনিয়ার মডেলটাকে রিপ্রেজেন্ট করতে পারবো না। তো এই কারণে আমাকে M2 কে ভিজুয়ালাইজ করার জন্য একটি 3D মডেল দাঁড় করাতে হবে। আর M3 যেখানে আমাদের ভ্যারিয়েবল সংখ্যা 3টা হয়ে গিয়েছিল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেখানে 3টা হয়ে গিয়েছিল, সেটার জন্য আমাদের 4D লাগবে, যেটাকে কোনোভাবে আমি রিপ্রেজেন্ট করতে পারবো না। তো আমি জাস্ট এখন M2 মডেলটাকে একটু ভিজুয়ালাইজ করে দেখাই। ওকে, আচ্ছা আমাদের টাইম শেষ। আমি ভিজুয়ালাইজিং এর 3D মডেল ভিজুয়ালাইজিং তাহলে আমি